পাহাড়ের আরও একটি নতুন অধ্যায়, পাহাড়ের নতুন একটি গল্প। আজকের গল্পটা পাহাড়ের সব গল্প থেকে অনেকটা আলাদা। আজ সবুজাবৃত পাইনের গল্পের সাথে সাথে রয়েছে বরফাবৃত পাহাড়ের, রয়েছে পাহাড়ি ঝর্ণাগুলোর, আর সাথে রয়েছে পাহাড়ি বাঁকের গল্প, পাহাড়ি মানুষজনের গল্প। সমস্ত কিছু নিয়ে বলার অবকাশ রাখে না। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের পর্বটি শুরু করি, আজকের গল্পটি শুরু করি। গল্পটা একটু আগে থেকে বলছি। তখন ঘড়িতে বাজে সকাল 6:45, আর আমি গিয়ে রিসেপশনে বসে আছি। চাপা একটা টেনশন কাজ করছে। গতকাল কিন্তু আমরা ছাঙ্গুর পারমিট পাইনি, 20 মাইল পর্যন্ত পারমিট পেয়েছিলাম। আবার গতকাল রাতে নতুন করে অ্যাপ্লাই করি। আজকের সকাল 6টার সময় বলবে আমরা ছাঙ্গুতে যেতে পারবো কি না। সাত পাঁচ ভাবতে ভাবতেই ঘড়িতে দেখি 6:15 বেজে 20 পথে। তখনও পর্যন্ত কারুরই দেখা পেলাম না। অগত্যা মুঠোফোনকে হাতে তুলে নিয়ে 2-1বার নাম্বারটা ডায়ালও করলাম, কিন্তু কোনো সাড়া নেই। ভাবছিলাম কোথায় যাওয়া যায়, নাকি মেলেই দিনটা কাটিয়ে দেব। এমন সময় ছেলেটি এলো, হোটেলের একটি স্টাফ। এসে বলল, দিদি আজ কিন্তু আপনারা পারমিট পেয়ে গেছেন। আজ পারমিট ইস্যু হয়েছে নাথুলা পাস পর্যন্ত। এক নিমেষে মনের সেই ছোট্ট বালিকাটি কোথায় যেন লাফিয়ে উঠল। বরফ দেখতে পাবো? 40 আমি এখনো বরফ দেখিনি। সাথে সাথে সবার ঘরে চলে গেলাম, বললাম আমরা পারমিট পেয়ে গেছি। নিমেষে সবাই রেডি হতে শুরু করে দিল। ওপরে উঠে আসলাম। গৌরিকা রশ্মিতা তখনও ঘুমোচ্ছে, সাথে মিস্টার পান্ডাও। যাই হোক, শুধুমাত্র একবার বলেছি আজ আমরা ছাঙ্গু যাচ্ছি, বাকিটা ওরাই করে নিল। যাই হোক, 8:15-তে আমরা স্টার্ট করলাম হোটেলের সামনে থেকে। 15 মাইল ক্রস করে চলে এসেছি। এখন যে জায়গাটি দেখছেন এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। গাড়ি যত এগিয়ে যেতে থাকলো, উচ্চতা বাড়ার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য অপার হতে শুরু করলো। নৈসর্গিক দৃশ্য চোখের সামনে। জানেন, সেই মুহূর্তে একটা কথা বারবার মনে আসছিল। মনে হচ্ছিল হয়তো কিছু তো ভালো করেছি, তাই জন্য এমন দৃশ্য চোখের সামনে। ছাঙ্গু কিন্তু আমার প্রথম নয়, দ্বিতীয়বার। 2005 সালে আগে একবার গিয়েছিলাম। তখন কিন্তু এরকম নৈসর্গিক দৃশ্য চোখে পড়েনি। আর এই ঝর্ণাগুলো দেখুন। গাড়ি যত এগিয়ে যেতে শুরু করলো, বরফের ঘনত্ব ধীরে ধীরে বাড়তে শুরু করলো। প্রথমে যখন বরফ দেখলাম, 20 মাইল ক্রস করার পর রাস্তার দুপাশে অল্প অল্প পড়ে আছে, যেটা আমি 2005-এও দেখেছিলাম। সেই স্মৃতিটা বারবার মনে আসছিল। কিন্তু সময় এগোনোর সাথে সাথে, দূরত্ব বাড়ার সাথে সাথে বরফের ঘনত্বও কিন্তু বাড়তে শুরু করছিল। এই পথে অনেক পাহাড়ি ঝর্ণা। এগুলো কিন্তু গ্লেসিয়ার থেকে গলে ঝর্ণাগুলো পড়ছে। ওই দেখুন, সামনে আরো একটি ঝর্ণা দেখা যাচ্ছে। জানেন, ভূগোলের ছাত্রী হওয়ার সুবাদে তখন ওই ভূগোল বইয়ের সাদা কালো পাতাগুলোর কথা মনে পড়ছিল।
ভূগোল বইয়ের লেখার পাশে সেই ছোট্ট করে আঁকা ছবিটার কথা মনে পড়ছিল, যেগুলো শুধুমাত্র বইতেই দেখেছি। কিন্তু এই যে উচ্চতা বাড়ার সাথে সাথে ওয়াটারফলস, ভি শেপ ভ্যালি, ইন্টারলকিং স্পার চোখের সামনে দৃশ্যত হচ্ছে। ভূমিরূপগুলো দেখতে দেখতে ভাবতে ভাবতে এগিয়ে চলছি। বহু জায়গায় দেখলাম রাস্তাতে বিভিন্ন রকমের কাজ হচ্ছে। এই প্রতিকূল পরিবেশকে সাথে নিয়ে মানুষের অক্লান্ত পরিশ্রম চোখের সামনে দেখতে দেখতে এগিয়ে যেতে থাকছিলাম। ন্যাশনাল হাইওয়ে 310 ধরে ছাঙ্গু পৌঁছতে হয়। গ্যাংটক থেকে ছাঙ্গুর দূরত্ব 42 কিলোমিটার মতো। আসতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিটের একটু বেশি, কিন্তু জ্যাম থাকায় আমাদের এই মিনি মার্কেটে পৌঁছতেই সময় লেগেছিল প্রায় 1.25 ঘন্টা। রোসাং তামাং এখানে এসে গাড়ি থামালো, আমাদের একটি শপে নিয়ে গেল এবং বলল এখান থেকে জুতো এবং জ্যাকেট ভাড়া করতে। জুতোগুলো ভাড়া নেয় 100 টাকা আর জ্যাকেট নেয় 200 টাকা। এছাড়া এখানে চা, কফি, স্ন্যাক্স, ম্যাগি, মোমো ইত্যাদি খাবারও পাওয়া যায়। আপনি লাঞ্চ অর্ডার করে চলে গেলে ফিরে এসে লাঞ্চটাও কিন্তু ওরা প্রোভাইড করে দেয়। সব কিছুই আছে, কিন্তু দাম সাধারণ মার্কেটের তুলনায় অনেকটাই বেশি। আপনি যা বলবেন, যা অর্ডার করবেন তাই ওরা কিন্তু রান্না করে। আমরা কেউই জ্যাকেট এখান থেকে কিন্তু রেন্টে নিইনি। আমরা নিয়েছিলাম শুধুমাত্র জুতো, কিন্তু পরে গিয়ে দেখলাম জুতো না নিলেও কিন্তু চলে যেত। যাই হোক, 100 টাকা করে রেন্টে আমরা জুতো নিলাম। আর সামনের ক্যানভাসটা দেখুন, প্রকৃতিতে এমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যানভাস হয় আমার ধারণার বাইরে ছিল। অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা মাধুর্য রয়েছে এই দৃশ্যের সাথে। প্রকৃতির এই দৃশ্যকে ভাষার দ্বারা বর্ণনা করা কিন্তু খুব কঠিন। অবর্ণনীয় একটি দৃশ্য। পাশে জমে থাকা গ্লেসিয়ারের প্রাথমিক রূপ দেখতে পেলাম। পাহাড়ের কোনায় কোনায় খাঁজে খাঁজে সাদা সাদা ফুলের মতো জমে থাকা বরফ দেখতে বেশ লাগছিল। এখন যেখান থেকে যাচ্ছি এটা কিন্তু বলতে গেলে একটি বসতি অঞ্চল। উচ্চতা 12,000 ফিট আমরা ক্রস করে চলে এসেছি। আমরা এখন যেখানে আছি এখান থেকে ছাঙ্গু মিনিট 5 আর ঘন বসতি রয়েছে। প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে মানুষগুলো এখানে বাস করে। বছরের অধিকাংশ সময় এখানে বরফে ঢাকা থাকে। মাত্র কয়েকটা মাস খুলে দেওয়া হয় টুরিস্টদের জন্য। ওই কমাসই ওদের উপার্জন। চাষাবাদের কোনো পরিস্থিতিই নেই এইখানে। ওই দোকানপাটে যেটুকুনি বিক্রি বাটা হয় এই কমাস
এটাই কিন্তু সারা বছরের রসদ। এখানকার প্রধান জীবিকা বলতে গেলেই পর্যটন। এই যে কমাস ছাঙ্গু বাবা মন্দির নাথুলা খোলা থাকে, প্রচুর পর্যটক আসে। এটা কিন্তু ওদের কাছে একটা আনন্দের সময়। বাকি সময় বরফের নিচে ওরা বাস করে ওদের মতো করে। আমরা কেউই ওদের খোঁজ নিই না, খোঁজ নেওয়ার আমাদের প্রয়োজনও পড়ে না। ওদের গল্প কেই বা বলে। আমরা যাই, ঘুরি, কিছু খাই, দু একটা জিনিস কিনি, চলে আসি। এটাই ওদের গল্প আমাদের কাছে। কিন্তু ওই যে প্রতিকূলতা, ওই যে জীবন সংগ্রাম, ওই যে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই, এগুলো কিন্তু আমরা দেখি না। যাই হোক, অপূর্ব একটি দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে যেতে থাকলো। পথে অনেক কিছু দেখতে পেলাম, যেমন মিলিটারি ক্যাম্প দেখতে পেলাম, মিলিটারি গাড়ি দেখতে পেলাম, বিএসএফ জওয়ানদের দেখতে পেলাম। রাস্তায় পরিষ্কার করছে বরফ, সেরকম মানুষ দেখতে পেলাম। রাস্তায় কাজ করছে সেরকম মানুষও দেখতে পেলাম। চলুন, আর মিনিট খানেক পরেই আমরা পৌঁছে যাব ছাঙ্গুতে। ওই দেখুন, চামড়ি গায়ে নিয়ে দুজন যাচ্ছে। তার মানে অলমোস্ট আমরা ছাঙ্গুতে পৌঁছেই গেছি। আর বলতে বলতেই শুরু হলো স্নোফল। সিকিম পরিপূর্ণ করে দিল, বরফ, স্নোফল সমস্ত কিছু দিল। পথের দৃশ্য এতটাই সুন্দর, কিছুই বাদ দিতে পারলাম না। আমরা ছাঙ্গুতে পৌঁছে গেছি। আজকের পর্বটি আর দীর্ঘায়িত করছি না। দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।